আসসালামু আলাইকুম। স্প্যাম কুইজ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় অন্তরীকরণ, কিতাবউদ্দিন স্যারের বইয়ের 9A থেকে 9I পর্যন্ত অনুশীলনী। তো এই অন্তরীকরণ অধ্যায়ে তোমাদের প্রথম বিষয় হচ্ছে লিমিট। লিমিট সাধারণত লেখা হয় লিমিট এক্স টেন্ডস টু এ এভাবে, যেখানে এ যে কোনো একটা সংখ্যা হতে পারে। লিমিট এক্স টেন্ডস টু এ এটা বোঝায় যে এক্স আর এ এই দুইটা সংখ্যার মধ্যে ব্যবধানটা এত ক্ষুদ্র যে সেটা কোনো সংখ্যা দিয়েই আমরা প্রকাশ করতে পারি না। যেমন যদি এক্স টেন্ডস টু 2 হয়, তাহলে আমরা যদি বলি এক্স ইকুয়াল 2.0000.1, তাহলে এখানে কতগুলো জিরো আছে আমরা কখনোই নির্দিষ্ট করে বলতে পারবো না। অর্থাৎ 2 এবং এক্সের মধ্যে পার্থক্যটা খুবই ছোট। লিমিট দুই ধরনের হতে পারে। বাম দিকবর্তী লিমিট আর ডান দিকবর্তী লিমিট। বাম দিকবর্তী লিমিট বলতে বোঝায় আমি যখন লিখব লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, তাহলে বাম দিকবর্তী লিমিট বলতে বোঝাবে এক্স স্মলার দেন 2, অর্থাৎ এক্স স্মলার দেন এ যদি লিমিট এক্স টেন্ডস টু এ হয়। আর ডান দিকবর্তী লিমিট ঠিক তার উল্টা, অর্থাৎ এক্স গ্রেটার দেন এ। তো এইখানে যদি আমি আগের মতো করে বলি যে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো 1.9999 সামথিং, অর্থাৎ 2 এর খুব কাছাকাছি কিন্তু 2 এর চেয়ে ছোট। এটা বাম দিকবর্তী লিমিট। আর যদি লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস লিখি, তাহলে এইটার মতো লিখতে পারবো 2.000 সামথিং, শেষে একটা 1, অর্থাৎ এক্স 2 এর চেয়ে বড় কিন্তু ব্যবধানটা খুবই ছোট এক্স আর 2 এর মধ্যে। বাম দিকবর্তী লিমিট আর ডান দিকবর্তী লিমিট থেকেই আসে ফাংশনের অবিচ্ছিন্নতার ধারণা। অবিচ্ছিন্নতা সাধারণত হতে পারে সে ফাংশনটা সকল বিন্দুতেই অবিচ্ছিন্ন, অথবা হতে পারে কোনো বিন্দুতে বিচ্ছিন্ন, কোনো বিন্দুতে অবিচ্ছিন্ন। এখন কোনো বিন্দুতে, অর্থাৎ এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় আর এক্স এর বিভিন্ন মানের জন্য, যদি এক্স এর নির্দিষ্ট একটি মানের জন্য যদি বাম দিকবর্তী এবং ডান দিকবর্তী লিমিট এবং ওই বিন্দুতে লিমিট, অর্থাৎ এক্স এর নির্দিষ্ট মানের জন্য লিমিট যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা অবিচ্ছিন্ন ফাংশন বলবো। যেমন আমরা tan x এর গ্রাফ সম্ভবত সবাই করেছি। এটা হচ্ছে tan x এর গ্রাফ, y ইকুয়াল tan x বা f of x ইকুয়াল tan x যাই বলি। তো tan x এর গ্রাফে আমরা দেখছি এই জায়গাটায় গ্রাফটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? tan x এর মান যখন -π/2 হয়ে যাচ্ছে, তখন আমরা দেখব যে -π/2 জন্য tan x এর মান -∞ হয়ে যায়। কিন্তু যখন -π/2 থেকে সামান্য একটু ছোট, তখন সেটা প্রায় +∞ কাছাকাছি হয়। অর্থাৎ যখন আমি লিখব লিমিট এক্স টেন্ডস টু -π/2 মাইনাস, অর্থাৎ লিমিট এক্স -π/2 এর খুবই কাছাকাছি কিন্তু -π/2 এর থেকে ছোট, এবং tan x যদি লিখি, তাহলে এইটা কিন্তু হয় প্রায় +∞। এটা বাম দিকবর্তী লিমিট আর এটা ডান দিকবর্তী লিমিট। তো বাম দিকবর্তী লিমিটের ক্ষেত্রে আমরা দেখছি যে এটা +∞, কিন্তু ডান দিকবর্তী লিমিটের ক্ষেত্রে -∞, অর্থাৎ বাম দিকবর্তী লিমিট আর ডান দিকবর্তী লিমিট এক না। আর এই জন্যই আমরা তখন বলবো যে -π/2 বিন্দুতে tan x এর লিমিট বিদ্যমান নয়। অর্থাৎ যখন লিমিট বাম দিকবর্তী লিমিট আর ডান দিকবর্তী লিমিট পরস্পর সমান না হয় এবং ওই বিন্দুতে লিমিটটাও তার সমান না হয়, তখন আমরা সেটাকে বলবো ওই বিন্দুতে লিমিট বিদ্যমান নেই এবং ওই বিন্দুতে ওই ফাংশনটা বিচ্ছিন্ন। আমরা দেখি π/2 এর বিজোড় গুণিতকগুলোর ক্ষেত্রে tan x ফাংশনটা বিচ্ছিন্ন হয়, কারণ -π/2, π/2 এগুলা বিন্দুতে বিচ্ছিন্ন। এরপরের বিষয় হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমে আমরা দেখি তিনটা ফাংশন যদি থাকে, এফ অফ এক্স, জি অফ এক্স আর এইচ অফ এক্স দিয়ে যদি তাদেরকে আমরা ডিনোট করি, তাহলে আর যদি তাদের এরকম একটা শর্ত থাকে যে এফ অফ এক্স
স্মলার দ্যান ইকুয়াল জি অফ এক্স স্মলার দ্যান ইকুয়াল এইচ অফ এক্স। এবং যদি লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইকুয়াল টু এল হয় এবং লিমিট এক্স টেন্ডস টু এইচ অফ এক্স ইকুয়াল টু এল হয়, এবং যদি এই দুইটা শর্তই যদি সিদ্ধ হয়, তাহলে আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স ইকুয়াল টু এল। এভাবে আমরা কিছু কিছু ফাংশনের লিমিট নির্ণয় করতে পারি। এখন আমরা স্যান্ডউইচ থিওরেমের উপর একটা অঙ্ক দেখি। লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস কস কিউব এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3। আমরা সাইন এক্স আর কজ এক্স এই দুইটা ফাংশনের লিমিট জানি, অর্থাৎ এদের মানের লিমিট -1 এর চেয়ে বড় হবে অথবা সমান হবে, আর +1 এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। কজ এক্স এরও তাই। এখান থেকে আমরা লিখতে পারি, যদি সবগুলোকে কিউব করে দিই, এখান থেকে আমরা এটা লিখতে পারি, এবং তারপরে যদি এই দুইটাকে আমরা যোগ করে দিই, তাহলে আমরা এটা পাই। এখন আমরা এইখান থেকে এটা আনতে পারি, গুণ ভাগ করে আনতে পারি। তো এখানে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এটা দেওয়া আছে। এক্স যদি মাইনাস ইনফিনিটি মানে কাছাকাছি হয়, তাহলে এক্স মাইনাস 3 অবশ্যই স্মলার দেন 0, কারণ মাইনাস ইনফিনিটি অবশ্যই 0-র চেয়ে ছোট। আর 0-র চেয়ে ছোট কোনো কিছু দিয়ে যদি আমরা কোনো অসমতাকে গুণ বা ভাগ করি, তাহলে অসমতার দিক পাল্টে যায়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, -2 বাই এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু, দিক পাল্টে যাবে। তাহলে আমাদের এইটা আসলো। তারপরে এখন আমাদের আর কি বাকি আছে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 এইটাকে আনতে হবে। এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 এটা অবশ্যই 0-র চেয়ে বড় হবে, কারণ এক্স স্কোয়ার কোনো কিছু স্কোয়ার তো সবসময় পজিটিভ হবে। তাহলে আমরা এইটাকে যদি ওইটার সাথে গুণ করে দিই, তাহলে দিক সেম থাকবে। এগুলো থেকে আমরা এইটা পাইলাম, -2x স্কোয়ার এটা আসলো। এখন এইখান থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে এই দুইটার লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটিতে লিমিট মান একই আসে, তাহলে আমরা বলতে পারবো সেই একই মান এটার জন্য প্রযোজ্য, অর্থাৎ আমরা এই অঙ্কটার অ্যান্সার পেয়ে যাব। তো আমরা এখন দেখবো -2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 এইটার লিমিট কিভাবে বের করা যায়। এক্স টেন্ডস টু ইনফিনিটি বা এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এরকম কোনো কিছুর মান যদি বের করতে হয়, তাহলে আমরা সাধারণত এক্স এর সর্বোচ্চ ঘাতটাকে কমন নিই। তো এইখান থেকে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিব, এখান থেকে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিব, এখান থেকে এক্স স্কোয়ার আর এখান থেকে এক্স, অর্থাৎ এক্স কিউব কমন আসবে সামনে, আর ভিতরে থাকবে, এখানে থাকবে 1, যেহেতু এক্স স্কোয়ার কমন নিচ্ছি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে যেহেতু এক্স কমন নিচ্ছি তাহলে 1 মাইনাস 3 বাই এক্স। উপরে তো এক্স স্কোয়ার, এইটা তো আলাদা কিছু না, তো এটা কমন নিচ্ছি না। তারপর এইখান থেকে আসলো মাইনাস এক্স স্কোয়ার, এইটা কেটে যাচ্ছে, এখানে এক্স থাকতেছে, আর এই এক্সটাকে আমরা উপরে লিখতে পারি -2 বাই এক্স এটা আসলো। তো এখানে যদি আমরা এখন এক্স এর মান মাইনাস ইনফিনিটি অ্যাপ্লাই করি, তাহলে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটার মান 0 হয়, অর্থাৎ এইটা 0, এইটা 0, এইটা 0, অর্থাৎ উপরেরটা পুরাটাই 0 আসতেছে, সো সমান মান আমরা লিখতে পারি 0। একইভাবে যে আমরা এইখানে যদি শুধু মাইনাসটা বাদ দিই, তাহলে আমরা এইটার মান পাবো, অর্থাৎ ওইটার মানও 0, অর্থাৎ এইটা তাহলে আমরা স্যান্ডউইচ থিওরেমের
তিনটা জিনিস, দুইটা শর্তই আমাদের সিদ্ধ হয়ে গেল। অর্থাৎ এটাকে যদি f of x বলি, g of x বলি, h of x বলি, তাহলে এরা মানে পরস্পর ক্রমে সাজানো আছে এবং এই দুইটার লিমিট সমান, এই দুইটার এই x টেন্ডস টু মাইনাস ইনফিনিটিতে মান সমান। তা আর এই সমান মানটাই হবে তাহলে এইটারও লিমিট। এইটা অ্যান্সার। তাহলে স্যান্ডউইচ থিওরেমের অঙ্কতে যদি আমাদের প্রয়োগ আসে যে এই স্যান্ডউইচ থিওরেম প্রয়োগ করে কোনো অঙ্ক আমাদের করতে হবে, তাহলে আমরা দেখব যে ওইটার কাছাকাছি মানে এই ফাংশনটার মধ্যে কোনটার কোনো লিমিট আমাদের জানা আছে, কোনটার আমরা মান জানি। যেমন এখানে আমরা দেখলাম সাইন এক্স এর মান আমরা জানি যে এইটার মধ্যেই হবে, এর বাইরে হতে পারে না। একইভাবে কজ এক্স এর মান এইটার মধ্যেই হবে, এটার বাইরে হতে পারে না। তারপর আমরা কি করলাম, এইখানে ওই দুইটা ইউজ করে আমরা এরকম কিছু একটা আনবো যেখানে থেকে শুধু কোনো কিছু গুণ আর ভাগ করলেই আমরা মেইন ফাংশনটাতে ফিরে যাইতে পারি। তো স্যান্ডউইচ থিওরেম সাধারণত বোর্ডে আসে না, বাট অ্যাডমিশনে আসতেও পারে। সো এই অঙ্কগুলোতে ইম্পর্টেন্স দিলে আমার মনে হয় না খুব ক্ষতি হবে। এরপরে আমাদের বিষয় হচ্ছে এল হসপিটালস ল। এল হসপিটালস ল এমন একটা ল যেটাকে আমরা সহজে ইউজ করে অনেক বড় বড় অঙ্কের লিমিটের মানটা সহজে বের করতে পারি। এখানে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করি। এল হসপিটালস ল হচ্ছে যদি এফ অফ এক্স এই ফাংশনটার আমার যেই লিমিট দেওয়া আছে ওই লিমিট বসায় এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং লাইক 0/0 বা ইনফিনিটি এরকম ফর্ম আসে, তাহলে আমরা বলতে এই ফাংশনটাতে এল হসপিটালস ল ইউজ করতে পারবো। অর্থাৎ এল হসপিটালস ল ইউজ করার শর্ত এইটাই, 0/0 বা ইনফিনিটি ফর্ম থাকতে হবে। এখন এই 0/0 বা ইনফিনিটি ফর্ম থাকলে আমরা কি করব, আমরা এফ অফ এক্স এর যে এফ অফ এক্স ধরো এফ অফ এক্স এর এরকম কিছু আছে, তো আমরা এটাকে জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েট করব। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে 2x লিখবো, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে কজ এক্স লিখবো, 2 থাকবে, আর এক্সকে ডিফারেন্সিয়েট করে 1 লিখবো। এইরকমভাবে করব যতক্ষণ না পর্যন্ত এই 0/0 বা অসংজ্ঞায়িত টাইপের জিনিস না থাকে ততক্ষণ পর্যন্ত করব। তারপরে আমরা যখন দেখব যে এখানে আর অসংজ্ঞায়িত কিছু আসতেছে না, তখন আমরা সেইখানে মানটা বসাই দেব, লিমিটের মানটা। তারপরে আমরা লিমিটটা পেয়ে যাব। এল হসপিটালস ল থেকে আমরা একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা সাধারণভাবে করতে গেলে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র বসাইতে হয় এবং অঙ্কটা অনেক অসীম ধারাগুলো আসে, তারপর ওইখান থেকে এক্স কমন নিয়ে উপরে নিচে কাটাকাটি করতে হয়, এইভাবে মানটা বের করতে হয়। ওইটা অনেক বড় হয়। তো আমরা এল হসপিটালস ল ইউজ করলে কিভাবে করতে পারি, প্রথমে দেখতে হবে, তোমাকে টেস্ট করতে হবে 0/0 বা ইনফিনিটি ফর্ম আসে কিনা। 0 যদি বসাই, এখানে মান আছে 0, তো এক্স এর জায়গায় 0 বসাবো। ই টু দি পাওয়ার 0 1, ই টু দি পাওয়ার -0 1 -2, আর এখানে তো 0 স্কোয়ার 0, তার মানে 0/0 আসতেছে। তাহলে আমরা এল হসপিটালস ল ইউজ করতে পারবো। এল হসপিটালস ল ইউজ করলে কি করব, ডিফারেন্সিয়েট করব। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, আর ই টু দি পাওয়ার -x কে করলে মাইনাস ই টু দি পাওয়ার -x হয়। -2 একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হবে। তো এখানে আসলে আমাদের প্রবলেমটা পুরোপুরি সলভ হইল না, কারণ এখানে তাও যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে 0/0 ফর্মই থাকবে। তার মানে আমরা আবার এখানে ডিফারেন্সিয়েট করব। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আবারও ই টু দি পাওয়ার এক্স, মাইনাস ই টু দি পাওয়ার -x কে করলে প্লাস ই টু দি পাওয়ার -x, 0 থাকবে, আর 2x কে ডিফারেন্সিয়েট করলে 2। এখন দেখো আর 0/0 ফর্ম বা অসংজ্ঞায়িত ফর্ম নাই, তাহলে আমরা এখানে 0-র মানটা বসাই দিব। মান বসাই দিলে ই টু দি পাওয়ার 0 1, ই টু দি পাওয়ার -0 1, নিচে 2/2 1, মানে বড় সূত্র নিয়ে কাজ করতে হইল না। লিমিটের জন্য তোমাদের বইয়ে কয়েকটা সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র আছে এরকম। তো
তো এই সূত্রটার একটা বিশেষ রূপও আছে, যেটাকে আমরা বলতে পারি অনুসিদ্ধান্ত। এটা সূত্র লিমিট y টেন্ডস টু a 1 + xy হোল টু দি পাওয়ার 1/xy ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এই সূত্রটা ইউজ করে আমরা একটা অঙ্ক করি। আমরা এই অঙ্কটা করব। তো এইখানে আমরা যেটা করব, পাওয়ার যদি যোগ আকারে উপরে থাকে তাহলে আমরা তাদেরকে গুণ আকারে আলাদা করে ফেলতে পারি। সেটাই করব। 3x/x ইন্টু 1 + 5x হোল টু দি পাওয়ার 2/x। এখন এই অংশটাকে যদি আমরা বের করে আনি, লিমিট x টেন্ডস টু 0, এইখানে তো শুধু 3 থেকে যাবে, অর্থাৎ আর এখানে যদি আমরা 0 মানটা বসাই দিই x এর, তাহলে আমরা এখানে কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ আমরা একটা মান পাচ্ছি। তাহলে আমরা এখানে মান পেয়ে যাচ্ছি, সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের সমস্যা হচ্ছে এখানে, যেখানে আমি কি করলাম, এইখানে 5 × 2 অর্থাৎ উপরে আর নিচে 5 দিয়ে গুণ দিলাম এবং এইটুকুকে একসাথে করলাম আর এই পাওয়ারটাকে বাইরে রাখলাম। এখন এইখানে কি এই সূত্রটা 1 + xy হোল টু দি পাওয়ার 1/xy, এই জায়গাটায় x কোনটা আর y কোনটা। এখানে দেখো লিমিট y টেন্ডস টু a, তো লিমিট y টেন্ডস টু a অর্থাৎ y এর লিমিটটা দেওয়া আছে, তার মানে এইখানে তোমার xy আর 5x, তার মানে এইটুকুর মান 1 + xy হোল টু দি পাওয়ার 1/xy, এইটুকুর মান হবে e টু দি পাওয়ার 5, যেহেতু এইখানে মান e টু দি পাওয়ার x। তো আমি এই অংশের মান যদি বসাই দিই, তাহলে এখানে 0 হইলে এইটুকু 1 অর্থাৎ 1³ আর এইদিকে হচ্ছে e টু দি পাওয়ার 5 আর উপরে 10। আমরা এখন অবিচ্ছিন্নতার উপরে একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা করব যে যদি f(x) এর এই দুইটা মান থাকে, x = 0 হইলে 1 আর x যদি 0 না হয় তাহলে এটা। তো a এর মান কত হবে যদি f(x) 0 তে অবিচ্ছিন্ন হয়, অর্থাৎ x = 0 এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন, লাইক ফাংশন এরকম গেছে গ্রাফে। তো a এর মান আমরা বের করব। এখন আমরা অবিচ্ছিন্নতার জন্য কি জানছিলাম যে বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট আর 0 বিন্দুতে লিমিট বা যে কোনো বিন্দুতে লিমিট সমান হইতে হবে অবিচ্ছিন্ন হইতে হইলে। তো এখানে বাম দিকবর্তী লিমিট আর ডান দিকবর্তী লিমিট একই, কারণ আমার বলা নাই যে x 0 চেয়ে ছোট না বড়, অর্থাৎ ছোট বা বড় দুইটার জন্যই প্রযোজ্য। তাহলে sin² x/x² আর 1 এই দুইটার মান সমান হইতে হবে। যদি লিমিট x টেন্ডস টু 0 হয় তাহলে এইটা সমান 1 হইতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা সলভ করলে এর মান পেয়ে যাব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin² এটা পাইলাম, এবং এখান থেকে আমরা কি করব, আমরা এই সূত্রটা তো আমরা জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x/x = 1। লিমিট x টেন্ডস টু 0 এইটাকে দুইটাকে যদি আলাদা করে নিই তাহলে দেখো মানটা তো সেম থাকতেছে। এখন যদি আমি এখানে একটা a আর দুইটার এখানে একটা a আর এখানে একটা a অ্যাড করি, তাহলে আর যদি এইখানেও a² গুণ করে দিই তাহলে ভ্যালু সেম থাকতেছে, কারণ স্কয়ার তো কেটেই যাইতো। তারপরে আমি এখানে লিখবো কি sin x/x অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এই শর্তটা ফুলফিল করতেছে, তার মানে এইটা সমান 1। আবার লিমিট x টেন্ডস টু 0 sin x/x এইটা সমান 1, তার মানে 1 × 1 × a² সমান 1, তার মানে a² সমান 1, তার মানে a সমান ±1। তাহলে a সমান ±1 হইলে f(x) ফাংশনটা 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। লিমিট তাহলে শেষ, এখন আমরা অন্তরীকরণে যাব।
কোনো একটা ফাংশনের অন্তরজ বের করার ব্যাপারটা আমরা যেটা জানি, ফাংশনটার গ্রাফে যদি ওই নির্দিষ্ট বিন্দুতে, যে বিন্দুতে আমরা অন্তরজ বের করছি, সেই বিন্দুতে স্পর্শকটার ঢালই হচ্ছে ওই বিন্দুতে ওই ফাংশনের অন্তরজ। যদি এরকম কোনো একটা ফাংশনের গ্রাফ হয়, জাস্ট র্যান্ডম একটা গ্রাফ, তাহলে আর এইখানে এই বিন্দুটার জন্য যদি আমরা এই ফাংশনের অন্তরজ বের করি পি বিন্দুর জন্য, তাহলে এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো, আর এই স্পর্শকটার ঢালই হবে, ঢাল অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টটাই হবে এই বিন্দুতে এই ফাংশনের অন্তরজ। এটা হচ্ছে মূল ধারণা। আমরা সাধারণত এই জিনিসটা আমাদের লাগে না, আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করে ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করি। আর এখন এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে বিভিন্ন ফাংশন গুণ ভাগ আকারে থাকতে পারে। নর্মাল ফর্মুলাগুলো তোমাদের জানার কথা, লাইক ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, বীজগাণিতিক ফাংশনের কি পাওয়া যায়, e⁴x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, এই ফর্মুলাগুলো তোমাদের জানা থাকতে হবে। কিন্তু যদি আমরা দেখি যে কয়েকটা ফাংশন একসাথে, e⁴x আছে, আবার x² আছে, আবার নিচে ln x এরকম কিছু আছে, তাহলে সেই ফাংশনগুলোকে অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, দুইটাকে অবিকৃত রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করি, তারপর আবার দুইটাকে অবিকৃত রেখে আরেকটাকে করি। এই ক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যায়, তো এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা ddx অফ u v আর w যদি তিনটা ফাংশন হয়, আর তাদের গুণফলকে যদি আমাদের গুণফল বা ভাগফল অর্থাৎ w uv বাই w এটাকে যদি আমাদের একসাথে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে uv বাই w কে ডিফারেন্সিয়েট করব। তাহলে uv বাই w এটাই প্রথমে হবে, তাহলে uv বাই w আমরা লিখে নিলাম। তারপর যদি উপরে লবে থাকে ফাংশনটা, তাহলে আমরা লিখব +1 বাই u du dx, প্লাস আবার v ও লবে আছে তাই +1 বাই v dv dx, আর হরে থাকলে -1 বাই w dw dx। এইভাবে এই জিনিসটা ইউজ করে আমরা একাধিক অর্থাৎ uv x y যাই থাকুক না কেন, অনেকগুলো ফাংশন থাকুক, আর নিচেও যদি w z কিছু থাকে, তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারি। কিভাবে, যে প্রথমে এই পুরাটাকে এখানে লিখে নিব, তারপরে লবে থাকলে প্লাস আর হরে থাকলে মাইনাস। তো এখন আমরা অন্তরীকরণের একটা অঙ্ক করি। এই ফাংশনটাকে আমরা অন্তরীকরণ করব ln e⁴x × x - 1 বাই x + 1 হোল টু দি পাওয়ার 3/2। এখানে আমাদের লগারিদমের প্রপার্টিসগুলো ইউজ করলেই আমরা ফাংশনটাকে অনেক সরলীকরণ করে ফেলতে পারবো। যেমন ln জিনিসটা কি, ln জিনিসটা হচ্ছে ই ভিত্তিক লগ। তো এই ই ভিত্তিক লগের জন্য আমরা যে কোনো লগের জন্য আমরা জানি যে লগের ভিতরে যেটা গুণ বা ভাগ আকারে থাকে সেগুলোকে আমরা প্লাস বা মাইনাস আকারে লিখতে পারি। সেজন্য আমরা লিখলাম ln e⁴x প্লাস ln x - 1 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস ln x + 1 হোল টু দি পাওয়ার 3/2। এখন এখানে আমরা আরেকটা প্রপার্টিস জানি যে এই লনের জন্য আমরা এইখানে যদি এইটার উপরে কোনো কিছু পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা সামনে গুণ আকারে লিখতে পারি। সেটাও লিখলাম, x কে গুণ আকারে লিখলাম, 3/2 কে সামনে গুণ আকারে লিখলাম, এই 3/2 কেও সামনে গুণ আকারে লিখলাম। ln e সমান আমরা জানি 1, তো এইটা হয়ে গেল x। তো এখন আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, 3/2 ln x - 1 কে ডিফারেন্সিয়েট করলে ln x এর ডিফারেন্সিয়েশন ddx অফ ln x সমান 1/x। তাহলে 1/x অর্থাৎ এইখানে যেটা x - 1 সেটা নিচে লিখব, আর x - 1 কে আবার ডিফারেন্সিয়েট করব, আসবে 1। এখানেও একইভাবে নিচে লিখব x + 1, আর x + 1 কে ডিফারেন্সিয়েট করলে উপরে আসবে 1। এখন আমরা ওই পুরো ফাংশনটাকে লসাগু করব। লসাগু করলে কি হবে, 2 × x - 1 × 2 × x + 1, এই দুইটার লসাগু হবে 2 × x² - 1। এই দুইটা গুণ করলে x² - 1 আসে।
এটা 1 এর সাথে গুণ হয়ে উপরে হবে 2 × x² - 1। তারপরেরটার ক্ষেত্রে হবে 3 × x + 1। তারপরেরটার ক্ষেত্রে হবে -3 × x - 1। এগুলাকে যদি গুণ করে দিই এগুলোকে গুণ করে দেওয়ার পরে আমরা এখানে যোগ বিয়োগ করব। -3x আর +3x কেটে যাবে, আর 3 আর 3 6, 6 থেকে 2 মাইনাস করলে 4। সো 2x² + 4, 2 × x² - 1 নিচে থাকলো। এখন এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলাম, 2 2 কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x² + 2 / x² - 1। এরপরের টপিক হচ্ছে বিপরীতবৃত্তীয় ফাংশনের অন্তরীকরণ বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেগুলোকে আমরা বলি সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স। তো এই ফাংশনগুলো যদি সরাসরি থাকে, অর্থাৎ ddx অফ সাইন ইনভার্স x, তাহলে তাদের জন্য সূত্র আছে, যেমন ddx অফ সাইন ইনভার্স x = 1/√1 - x²। কিন্তু অনেক সময় এইভাবে থাকে না, তখন আমরা সেই সূত্রগুলোকে, অর্থাৎ সেই অঙ্কগুলোকে আমরা বিভিন্নভাবে প্রতিস্থাপন করতে পারি। আর এই প্রতিস্থাপনের জন্য তোমাদের কিতাবুদ্দিন স্যারের বইয়ে একটা চার্ট দেওয়া আছে। যেমন যদি এইরকম থাকে √(a² - x²) এই রাশিটা, যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে তার একটা অংশ, তখন আমি √(a² - x এটা সলভ করার জন্য, অর্থাৎ ওই অঙ্কটা সলভ করার জন্য এখানে x = a sin θ ধরে নিব। x = a sin θ ধরে নিলে দেখা যাবে অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। যেমন যদি এই অঙ্কটা করতে চাই, ddx অফ sin ইনভার্স 2x √(1 - x²), আমরা কি জানি s √(a² - x²) এরকম কিছু থাকলে x = a sin θ ধরে নিব। তার মানে এখানে a 1, তাহলে x = sin θ ধরবো। x = sin θ মানে হচ্ছে θ = sin ইনভার্স x। তাহলে x = যদি sin θ হয়, তাহলে 2 sin θ √(1 - sin²θ), এই ফাংশনটার আকার এরকম দাঁড়াবে। √(1 - sin²θ এইটা সমান cos²θ, অর্থাৎ √cos²θ cos θ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, sin ইনভার্স 2 sin θ cos θ। 2 sin θ cos θ ত্রিকোণমিতিক সূত্র, এইটা সমান sin 2θ। তাহলে sin ইনভার্স sin 2θ সমান 2θ, আর থিটা সমান আমরা এখান থেকে পাবো θ সমান sin ইনভার্স x। তাহলে এই ফাংশনটার আকার মান দাঁড়াচ্ছে 2 sin ইনভার্স x। এখন এই 2 sin ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2/√(1 - x²), এটা অ্যান্সার। আবার কিছু অঙ্ক থাকে এরকম, যেমন তোমার সরাসরি প্রতিস্থাপন করতে হবে না, কিন্তু কিছু টেকনিক খাটাইলে অঙ্কটা সহজ হয়। যেমন এই অঙ্কটাতে আছে tan ইনভার্স, অনেক বড় একটা ফাংশন। এই ফাংশনটাকে সাধারণভাবে ডিফারেন্সিয়েট করা প্রায় অসম্ভব, আর নির্দিষ্ট সময় দেওয়া থাকলে তো একেবারেই সম্ভব না। তো তাহলে আমরা এখানে কি করব, এই ধরনের জিনিস যদি থাকে, অর্থাৎ tan ইনভার্স এবং এই জায়গায় বিপরীত চিহ্ন, অর্থাৎ লবে আর হরে দুইটা রাশির মাঝখানে বিপরীত চিহ্ন, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, tan ইনভার্স x + - y / 1 - + xy সমান tan ইনভার্স x + - tan ইনভার্স y।
অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, যদি উপরে প্লাস থাকে নিচে মাইনাস থাকে তাহলে হবে প্লাস, আর উপরে মাইনাস থাকে নিচে প্লাস থাকে তাহলে হবে মাইনাস। তাহলে এইখানে আমাদের উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করার জন্য আমাদের এই জায়গাটায় 1 আনতে হবে। তাহলে আমরা b cos x এই জিনিসটা কমন নিব, লব থেকেও হর থেকেও। b cos x যেহেতু আমরা লব থেকেও কমন নিচ্ছি হর থেকেও কমন নিচ্ছি, তাহলে b cos x উপরে নিচে এমনিতেই কেটে যাবে, তাহলে ওটা আর লিখলাম না। আর প্রত্যেকটাকে যদি b cos x থেকে যদি b cos x কমন নিই, তার মানে সেটাকে আমরা b cos x দিয়ে ভাগ দিচ্ছি। আর এইটাকে যদি আমরা b cos x দিয়ে ভাগ দিই, তাহলে এখানে cos x কেটে যে থাকবে a বাই b। এটাকে যদি b cos x দিয়ে ভাগ দিই তাহলে থাকবে b কেটে যাবে, আর sin x বাই cos x হবে tan x। এখানে b cos x দিয়ে ভাগ দিলে 1, আর এখানে b cos x দিয়ে ভাগ দিলে a বাই b tan x। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এইটাকে x পাই আর এইটাকে y পাই, তাহলে এইটা x এটা y, অর্থাৎ tan inverse x minus y by 1 plus xy equal to tan inverse x minus tan inverse y। এই সূত্রের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখব, tan inverse a minus b tan inverse a by b minus tan inverse tan x। আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করতে হইতো, অর্থাৎ আমরা এই ডিফারেন্সিয়েট যে ফাংশনটাকে করতে হবে সেটার আকার আমরা এইভাবে নিয়ে আসলাম। এখন যদি আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করি, tan inverse tan x সমান x, আর ddx of tan inverse a by b, tan inverse a by b পুরোটাই তো কনস্ট্যান্ট, তার কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 0। তাহলে মাইনাস ddx of tan inverse tan x x ddx of x সমান -1। তো আমরা এরপরে আসি পরামিতিতে। পরামিতি হচ্ছে যদি এইরকম একটা সমীকরণ থাকে x আর y এর সমীকরণ, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এই ক্ষেত্রে আমরা অনেক সময় এই একটা সমীকরণকে দুইটা সমীকরণ দিয়ে প্রকাশ করি, এবং সেই সমীকরণগুলো হয় x আর t এবং y আর t এর সমীকরণ, যেখানে t একটা পরামিতি। তো আমরা এই x ইকুয়াল টু at স্কয়ার আর y ইকুয়াল টু at এই দুইটা যে এই সমীকরণটাই, তার প্রমাণ হচ্ছে y কে যদি আমরা স্কয়ার করি, y স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার t স্কয়ার, তাহলে এখানে আমরা যদি 4a ইন্টু at স্কয়ার অর্থাৎ 4ax, অর্থাৎ আমরা y স্কয়ার ইকুয়াল টু 4ax এই সমীকরণটা পাচ্ছি। এখন এই পরামিতিক সমীকরণ অনেক সময় এই দুইটা সমীকরণ দেওয়া থাকে এবং তোমাকে বলে যে dy dx বের করতে হবে। এখন dy dx কিভাবে বের করবা? আমরা জানি dy dx যখন আমরা বের করি তখন y x এর ফাংশন থাকে, কিন্তু যখন y x এর ফাংশন না, অর্থাৎ y এবং x উভয়ই t এর ফাংশন, তখন আমরা এই dy dx বের করার জন্য কি করব? আমরা এইটাকে এইভাবে লিখব, dy dt বাই dx dt, মান তো একই থাকছে। তারপর আমরা y কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, x কেও t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যেমন এখানে যদি আমরা করি তাহলে dy dt অর্থাৎ 2at কে ডিফারেন্সিয়েট করে উপরে লিখব 2a হবে, আর x dx dt করলে অর্থাৎ x কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে এইখানে a ইন্টু 2t। তাহলে 2 a কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 1/t। আমাদের তারপরে আমরা আসি অব্যক্ত ফাংশনে। অব্যক্ত ফাংশন বলতে বোঝায় যে এখানে তুমি x আর y কে আলাদা করতে পারবা না, অর্থাৎ এতক্ষণ আমরা যে অন্তরীকরণগুলো দেখলাম সেখানে dy dx অর্থাৎ y এর একটা পক্ষ থাকে, y ইকুয়াল সামথিং x এর একটা ফাংশন হয়, তখন আমরা ওই এই সাইডটাকে ডিফারেন্সিয়েট করলেই আমরা dy dx এর মান বের করতে পারি। কিন্তু অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে এইভাবে y কে এক পক্ষে আনা যায় না। যেমন এরকম একটা অব্যক্ত ফাংশন যদি থাকে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, তাহলে আমরা কিভাবে করব? প্রথমে যেহেতু এখানে পাওয়ার আছে তাহলে লন নিব, যদি পাওয়ার না থাকতো তাহলে লন নিতাম না। তো আমরা উভয় পক্ষে যদি লন নিই তাহলে এরকম আসবে, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে। তারপরে আমরা উভয় পক্ষেই ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ প্রথমে y ln x কে ডিফারেন্সিয়েট করলে y কে রেখে যদি ln x কে করি তাহলে y বাই x, আর ln x কে রেখে y কে করলে ln x dy dx। আবার ln y কে রেখে x কে করলে x এর ডিফারেন্সিয়েট করলে 1 অর্থাৎ শুধু ln y, আর ln y কে ডিফারেন্সিয়েট করলে 1/y dy dx, আর x থেকে গেল।
ডিওয়াই ডিএক্স দুইটাকে এক পক্ষে নিয়ে আসবো। ডিওয়াই ডিএক্স দুইটাকে যখন এক পক্ষে নিয়ে আসলাম তখন আমরা এই ডিওয়াই ডিএক্স এই পাশ থেকে কমন নিতে পারি। কমন নিলাম এবং লসাগু করলাম। ডিওয়াই ডিএক্স ইন্টু এই পাশে লসাগু করেছি, এই পাশে লসাগু করেছি। তো এখন ডিওয়াই ডিএক্স এর মান আমরা পাবো কিভাবে? এই পুরাটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে ডিওয়াই ডিএক্স এর মান আমাদের হবে তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স এর এই মানটা পাইলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি শুধু এক্স ডিওয়াই ডিএক্সটা শুধু এক্স এর ফাংশন না, ওয়াই এরও ফাংশন। অর্থাৎ অব্যক্ত ফাংশনে আমরা অন্তরীকরণ করে যেই মানটা পাবো সেটা শুধু এক্স এর উপরে নির্ভর করবে না, ওয়াই এর উপরেও নির্ভর করবে। তা আমার আর যেই টপিকগুলো বাকি আছে সেটা লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে বারবার অন্তরীকরণ করতে হবে। যেমন এইখানে সাধারণত যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো থাকে এরকম কিছু, যে তোমাকে ওয়াই ফাংশন দেওয়া থাকবে, ওয়াই ইকুয়াল সামথিং থাকবে এবং তোমাকে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াইকে দুইবার অন্তরীকরণ করে পাওয়া যায় এরকম কিছু এইটার মান, অথবা ডি কিউব ওয়াই ডিএক্স কিউব অর্থাৎ তিনবার অন্তরীকরণ করে পাওয়া যায় এরকম কিছু, অথবা এনতম অন্তরজ মানে এন ওয়াই ফাংশনটাকে এনবার অন্তরীকরণ করে কি পাওয়া যায় সেগুলো বের করতে বলতে পারে। এই জিনিসগুলা হচ্ছে বেশিরভাগই বোর্ডে আসা অঙ্ক, এগুলা আমি আর করাবো না। তো আর তোমরা প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করবা, আর প্রথমে কিতাবুদ্দিন স্যারের বইয়ের সব অঙ্ক করার চেষ্টা করবা, শুধু যেগুলো বোর্ডে আসছে সেগুলো না। এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করবা। তাহলে মোটামুটি আমি যে এই অংশটুকু করালাম অন্তরীকরণের, এইটুকুর উপর ভালো দখল আসার কথা। তোমাদেরকে পরীক্ষার জন্য শুভকামনা।